আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজ 9 সেপ্টেম্বর মঙ্গলবার। আজকের সকালের বিশেষ খবর হলো, মুম্বাইতে বাসের ভয়ঙ্কর পরিণতি, সমুদ্রের ঢেউ ভাসিয়ে নিয়ে গেল যাত্রী বোঝাই বাস। লাঠিচার্জের রেশ কাটেনি, ফের বিক্ষোভ নবীনচন্দ্র কলেজে, গ্রেফতার ছাত্রের শীঘ্রই মুক্তির দাবি। রাজ্যে 4000 কিলোমিটার, বরাকে হচ্ছে 1000 কিলোমিটার গ্রামীণ সড়ক, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। মালিডহরের রাজপথে ফাঁসছে গাড়ি, ঠেলাঠেলি করেই মিলছে মুক্তি, 6 নং জাতীয় সড়কের বাস্তব ছবি। বান্দরখালে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার স্বামী। এবং সর্বশেষ খবরটি হলো, বিজেপি অগপ্রচারের 3 প্রাক্তন বিধায়ক কংগ্রেসে, সাধারণ মানুষের জন্য নয়, হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নেই কাজ করছে সরকার, অভিযোগ সাংসদ গৌরবের। এবারে শুনুন বিস্তারিত খবর। মুম্বাইয়ের গুরাই সৈকতে ঘটল এক চমকে দেওয়ার মতো ঘটনা। আরব সাগরের উত্তাল ঢেউ ভাসিয়ে নিয়ে গেল একটি যাত্রী বোঝাই বাস। ঘটনার ভয়াবহ ভিডিওটি সামনে আসার পর থেকেই চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গেছে, গুরাই সৈকতের কাছে একটি মিনি বাস দাঁড়িয়েছিল। আচমকাই প্রচন্ড গতিতে আসা একটি ঢেউ বাসটিকে ভাসিয়ে গভীর সমুদ্রের দিকে নিয়ে যায়। বাসের ভিতরে তখন ছিলেন চালক সহ 6 জন যাত্রী। তারা আটকা পড়ে বাঁচার জন্য চিৎকার করতে থাকেন। সেই মুহূর্তে সমুদ্রের ঢেউয়ের সঙ্গে পাল্লা দিয়ে যেন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তারা। সৌভাগ্যবশত এই দৃশ্য দেখতে পেয়ে দ্রুত উদ্ধার কাজে নামে উপকূলরক্ষী বাহিনী। তাদের তৎপরতায় শেষ পর্যন্ত সাগর থেকে বাসটিকে উদ্ধার করা হয় এবং যাত্রীদের নিরাপদে তীরে ফিরিয়ে আনা সম্ভব হয়। ঘটনার পর পুলিশ বাসের চালকের বিরুদ্ধে দায়িত্ব জ্ঞানহীনতার অভিযোগে একটি এফআইআর দায়ের করেছে। সাগর পাড়ে বাস দাঁড় করিয়ে রাখার মতো ঝুঁকিপূর্ণ কাজ করার জন্যই এই বিপদ ঘটে বলে জানিয়েছে পুলিশ। বাস ভেসে যাওয়ার সেই রূপহর্ষক ভিডিওটি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। পরবর্তী খবর, লাঠিচার্জের রেশ কাটেনি, ফের বিক্ষোভ নবীনচন্দ্র কলেজে, গ্রেফতার ছাত্রের শীঘ্রই মুক্তির দাবি। ফের উত্তাল হয়ে উঠল বদরপুর নবীনচন্দ্র কলেজ চত্বর। শ্রীভূমি নামকরণ ইস্যুতে শনিবারের ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার ফের আন্দোলনে নামে ছাত্রছাত্রীরা। হাতে প্লেকার্ড নিয়ে তীব্র স্লোগান দিতে দেখা যায় ছাত্রদের। মেহবুব আলমের মুক্তি ও করিমগঞ্জ নাম বহাল রাখার দাবিতে কলেজের গেট জুড়ে শুরু হয় প্রবল বিক্ষোভ। গত শনিবারের ঘটনার রেশ সোমবারও ছড়িয়ে পড়ে বদরপুর নবীনচন্দ্র কলেজে। এদিন সকাল থেকে কলেজ চত্বর যেন এক উত্তপ্ত আন্দোলনের মঞ্চে পরিণত হয়। শতাধিক ছাত্রছাত্রী কলেজের গেটে জড়ো হয়ে স্লোগানে মুখরিত করে তোলেন পরিবেশ। তাদের কণ্ঠে রাজ্য সরকার, জেলা প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে ক্ষোভের বিস্ফোরণ শোনা যায়। দাবি উঠে করিমগঞ্জ নামের মর্যাদা অটুট রাখতে হবে, প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং গ্রেফতার হওয়া সহপাঠী মেহবুব আলমকে অবিলম্বে মুক্তি দিতে হবে। অধ্যক্ষ ডক্টর মর্তুজা হোসেন সর্বাত্মক চেষ্টা করেন ছাত্রদের আন্দোলন নিয়ন্ত্রণে রাখতে। তিনি আন্দোলনকারীদের কলেজ প্রাঙ্গণের বাইরে যেতে দেননি এবং প্রশাসনের সহযোগিতা কামনা করেন। কিন্তু ততক্ষণে পরিস্থিতি ক্রমশ উত্তেজনাপূর্ণ হতে থাকে। বলতে গেলে কলেজ চত্বর স্লোগানে কেঁপে উঠে। এরই মধ্যে বদরপুর শহরের প্রতিটি মোড়ে মোতায়েন করা হয় বিপুল সংখ্যক পুলিশ। শহর যেন একেবারে নিরাপত্তা বাহিনীর দখলে চলে যায়। কলেজের সামনে দাঁড় করানো হয় বিশাল বাহিনী। এমনকি পরিস্থিতি পর্যালোচনা করতে বদরপুরে উপস্থিত হন ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া। তার সঙ্গে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকতি, ডিএসপি অমিত রাজ চৌধুরী, সার্কেল অফিসার জয় ক্রিস্টিয়ানা ও থানার ওসি উত্তম অধিকারী। তারা দিনভর শহরে ঘুরে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেন এবং 163 দ্বারা ভঙ্গ না হয় সেদিকে কড়া নজর রাখেন। তবে কলেজের ভিতরে উত্তেজনা থামেনি। ছাত্ররা শনিবারের ঘটনায় পুলিশের নৃশংস লাঠিচার্জের অভিযোগ তুলে। তাদের দাবি, শতাধিক ছাত্রছাত্রী আহত হয়েছে। আহতদের চিকিৎসার দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। একই সঙ্গে পুলিশ যে কলেজ শিক্ষকদের সঙ্গে দুর্ব্যবহার করেছে তার জন্য প্রশাসনের ক্ষমা প্রার্থনা করতে হবে। আর গ্রেফতার হওয়া ছাত্র মেহবুব আলমকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। ছাত্রছাত্রীদের হাতে নানা স্লোগান লেখা প্লেকার্ড ছিল। তারা পুলিশের কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
পরিস্থিতি আরো জটিল হওয়ার আগে এগিয়ে আসেন অতিরিক্ত পুলিশ সুপার মুকুট কাকুতি। তিনি আন্দোলনকারীদের আশ্বাস দেন যে মেহবুব আলমকে মুক্ত করার ব্যবস্থা নেওয়া হবে। এই আশ্বাসের পর বিকেল 3:30টার দিকে ছাত্রছাত্রীরা তাদের ধর্মঘট প্রত্যাহার করেন। তবে সতর্কবার্তা দিয়ে যান, যদি তাদের দাবি পূরণ না হয় তবে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে এবং তার সম্পূর্ণ দায়ভার জেলা প্রশাসন ও পুলিশ কর্তৃপক্ষের উপরেই বর্তাবে। পরবর্তী খবর, রাজ্যে 4000 কিলোমিটার, বরাকে হচ্ছে 1000 কিলোমিটার গ্রামীণ সড়ক, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু। প্রধানমন্ত্রীর গ্রামীণ সড়ক যোজনায় সারা রাজ্যে প্রায় 9500 কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ হবে। এর মধ্যে প্রথম দফায় কাজ হবে প্রায় 4000 কিলোমিটার সড়কের। ইতিমধ্যেই বিস্তারিত প্রকল্প প্রতিবেদন বা ডিপিআর প্রস্তুত হয়ে গেছে। সেই রিপোর্ট এবার দিল্লি যাবে। তারপর আগামী মাসে টেন্ডার ডেকে কাজের বরাদ দেওয়া হবে 4000 কিলোমিটার সড়কের। চলতি অর্থ বছরের মধ্যেই যাতে কাজ শেষ করা যায় তাতে জোর দিচ্ছেন বিভাগীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। রাজ্যে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার কাজকর্ম সোমবার পর্যালোচনা করেন পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের মন্ত্রী। গ্রামীণ সড়ক যোজনার অধীনে রাজ্যের বিভিন্ন স্থানে চলতি কাজগুলি যাতে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্পূর্ণ হয় সেটা নিশ্চিত করতে বলেন তিনি। তাছাড়া প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে প্রস্তাবিত সড়ক প্রকল্পগুলির কাজ দ্রুত শুরু করার উপরও জোর দেন বিভাগীয় মন্ত্রী। সোমবার দুপুরে জনতা ভবনে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে যোগ দেন পূর্ত বিভাগের কমিশনার পবন টেরাং, পূর্ত গ্রামীণ সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার পদ্মানন্দ চৌধুরী সহ বিভাগের অন্যান্য অফিসাররা। পর্যালোচনা বৈঠকের পর কৃষ্ণেন্দু জানান, প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অধীনে আসামে এবার 9500 কিলোমিটার সড়ক বরাদ্দ করেছে কেন্দ্র। এর মধ্যে প্রথম দফায় কাজ হবে 4000 কিলোমিটার গ্রামীণ সড়কের। রাজ্যের প্রতিটি বিধানসভা কেন্দ্রেই কাজ হবে গ্রামীণ সড়কের। মুখ্যমন্ত্রীর নির্দেশে সব জেলা থেকে প্রস্তাব এসেছে। ইতিমধ্যেই তালিকা চূড়ান্ত করা হয়েছে। বরাকের 3 জেলায় প্রায় 1000 থেকে 1200 কিলোমিটার গ্রামীণ সড়কের কাজ হবে। মন্ত্রী জানান, প্রস্তাবিত প্রতিটি সড়কের ডিপিআর অনুমোদন করা হয়েছে। আগামী 15 সেপ্টেম্বরের মধ্যে ডিপিআর পাঠানো হবে দিল্লিতে মন্ত্রকে। সেখান থেকে অনুমোদিত হয়ে এলেই টেন্ডার ডেকে কাজের বরাদ দেওয়া হবে। অক্টোবরের মধ্যেই টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে। সময় মতো যাতে টেন্ডার প্রক্রিয়া সম্পূর্ণ করে কাজের বরাদ দেওয়া যায় সে নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে। বিভাগীয় অফিসারদের কাজে গতি আনার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী খবর, মালিডহরের রাজপথে ফাঁসছে গাড়ি, ঠেলাঠেলি করেই মিলছে মুক্তি। 6 নং জাতীয় সড়কের বাস্তব ছবি। বিশাল গর্ত, আর এই গর্ত পেরোতে গিয়ে আকসারি ফেসে যাচ্ছে যানবাহন। এরপর এক প্রস্ত ঠেলাঠেলি করে ফেসে যাওয়া গাড়িটাকে উদ্ধার করে গন্তব্যের দিকে যাত্রা করান পথচারীরা। কোনো পাড়াগাঁও নয়, এই দৃশ্য 6 নম্বর জাতীয় সড়কের মালিডহরের রাজপথে সৃষ্টি ওই গর্তের জন্য প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছেন এই রুট দিয়ে যাতায়াত করা যানবাহনের চালকরা। ঘন ঘন থমকে দাঁড়াচ্ছে যান চলাচল। বৃষ্টির মরশুমে বিমুদসী 6 নম্বর জাতীয় সড়কের প্রধান সমস্যা ব্যতিক্রম হয়নি এবারও। এই কদিন আগেও ভূমিধসের জন্য টানা 30 ঘন্টা বন্ধ ছিল এই রুট, কিন্তু বর্তমানে ভূমিধস নয়, অন্য সমস্যায় ভুগছেন লোকজন। আর এই সমস্যা হলো বেহাল রাস্তা। প্রাপ্ত খবর মতে ভূমিধসের ঘটনার কয়েক ঘন্টা পর ধস সাফাই করে যানবাহন চলাচল স্বাভাবিক করা হলেও এই রুটের কয়েকটি স্থানে থাকা বিশালাকার গর্তের জন্য প্রতিনিয়ত সমস্যার মুখে পড়ছে যানবাহন। গর্তে গাড়ি ভেসে ঘন ঘন বন্ধ হচ্ছে রাস্তাও, কিন্তু তারপরও নির্বিকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। প্রাপ্ত খবর মতে মেঘালয়ের সোনাপুর থেকে মালিডহর পর্যন্ত রাস্তা সংস্কারের কাজ অনেকটা শেষের পথে, যদিও কয়েকটি স্থানের কিছুটা কাজ এখনো অসম্পূর্ণ রয়েছে। এর মধ্যে কুলিয়াঙ্গের যে স্থানে ভূমিধসের ঘটনা সংঘটিত হয় সেই স্থান এখনো অনেকটা বিপজ্জনক। পাহাড় থেকে রাস্তার উপর দিয়ে ক্রমাগত জল নেমে আসার ফলে ওই স্থানে সৃষ্টি হয়েছে গর্ত। অনেকটা ঝুঁকি নিয়ে ওইসব গর্ত পেরিয়ে যানবাহন যাতায়াত করছে বা করতে বাধ্য হচ্ছে। তবে কুলিয়াং থেকেও ভয়ঙ্কর দৃশ্য এখন কাচার মেঘালয় সীমান্তের মালিডহরে। সূত্র বলছে, মালিডহর সেতুর ঠিক আগে রাস্তার উপর যেন মস্ত বড় পুকুর, আর এই পুকুর পেরিয়ে চলাচল করছে যাত্রী এবং পণ্য বোঝাই বাহন।
ফলে প্রায় প্রতিদিনই ওই গর্তে হালকা গাড়ি ফেসে যাওয়ার মতো ঘটনা সংঘটিত হচ্ছে, আর এতে থমকে দাঁড়াতে হচ্ছে ট্রাফিক। পরবর্তী খবর, বান্দরখালে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা, গ্রেফতার স্বামী। বান্দরখালে স্ত্রীর উপর প্রাণঘাতী হামলার 48 ঘন্টার মধ্যে স্বামীকে গ্রেফতার করল বড়খোলা পুলিশ। ধৃতের নাম 40 বছর বয়সের রিন্টু মালাকার, বাড়ি বান্দরখালে। সোমবার সূত্রের ভিত্তিতে বড়খোলা থানার এসআই মনিরাম কলিতা দলবল নিয়ে রিন্টুকে আটক করতে সক্ষম হয়। টানা জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে বড়খোলা থানায় মামলা দায়ের করা হয়। উল্লেখ্য, গত 6 সেপ্টেম্বর বিকাল 3টায় রিন্টু দা দিয়ে তার স্ত্রী মনি মালাকারের উপর প্রাণঘাতী হামলা চালায়। এতে তিনি গুরুতর জখম হন। এদিকে পুলিশ আসার আগেই অভিযুক্ত গা ঢাকা দেয়। খবর পেয়ে বড়খোলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। স্থানীয় সহযোগে পুলিশ গুরুতর আহত মনিকে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে চিকিৎসার জন্য পাঠানোর ব্যবস্থা করেন। বর্তমানে মেডিকেলে মনি চিকিৎসা চললেও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। স্থানীয় সূত্র মতে, রিন্টু ও মনি অস্থায়ীভাবে দীর্ঘদিন থেকে বান্দরখালে বসবাস করছে। এরা দুজনই শ্রমজীবী। কি কারণে রিন্টু স্ত্রীর উপর প্রাণঘাতী হামলা চালালো জানা যায়নি। তবে স্ত্রীর স্বীকারোক্তি, স্বামী তার উপর দা দিয়ে প্রাণঘাতী হামলা চালায়। পরবর্তী খবর, বিজেপি অগপজনের 3 প্রাক্তন বিধায়ক কংগ্রেসে। সাধারণ মানুষের জন্য নয়, হিমন্ত বিশ্ব শর্মার উন্নয়নেই কাজ করছে সরকার, বললেন গৌরব গগৈ। আগে থেকে ঠিক ছিল 3 জনই যোগ দেবেন কংগ্রেসে। সেই অনুযায়ী 3 প্রাক্তন বিধায়ক সত্যব্রত কলিতা, বীরেন্দ্র শইকিয়া ও মানস সিং রিম্পি দিল্লি উড়ে যান রবিবার বিকেলে। শেষ পর্যন্ত সোমবার সন্ধ্যায় নতুন দিল্লিতে সর্বভারতীয় কংগ্রেসের সদর কার্যালয়ে এক অনুষ্ঠানে কংগ্রেসে যোগ দেন অগপ বিজেপির 3 প্রাক্তন বিধায়ক। 26-এর বিধানসভা ভোটের 3 জনই টিকিটের দাবিদার হচ্ছেন নিজেদের কেন্দ্রে। অগপর টিকিটে কমলপুরে বিধায়ক হয়েছিলেন সত্যব্রত কলিতা, কিন্তু 21-এর ভোটে নিজের কেন্দ্র হারান তিনি। কমলপুর চলে যায় বিজেপির হাতে। 26-এর ভোটেও কমলপুর কেন্দ্র যে ফের অগপর হাতে তুলে দেবে বিজেপি, এমন কোনো নিশ্চয়তা না পেয়েই দল ত্যাগের সিদ্ধান্ত নেন সত্যব্রত। এবার কংগ্রেসের টিকিটে কমলপুরে প্রার্থী হতে পারেন তিনি। একইভাবে বিজেপির টিকিটে শিপাজারের বিধায়ক হলেও 21-এর ভোটে দল টিকিট দেয়নি বিনন্দকে। বৈটালাংশু কেন্দ্রে 21-এর ভোটে টিকিট পাননি প্রাক্তন বিজেপি বিধায়ক মানস সিং রংপিও। তাই বীরেন্দ্র এবং মান সিং দুজনেই ফের কংগ্রেসের টিকিটে ভোট যুদ্ধে নামতে চলেছে নিজেদের কেন্দ্রে। কংগ্রেস নেতৃত্ব অবশ্য এখনো মুখ ফুটে টিকিটের কথা স্বীকার করেননি, কিন্তু যতদূর খবর, শীর্ষ নেতৃত্বের কাছ থেকে টিকিটের নিশ্চয়তা পেয়ে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন 3 প্রাক্তন বিধায়ক। ফলে কংগ্রেসে যোগ দিয়ে উচ্ছ্বাস ব্যক্ত করেছেন সত্যব্রত, বীরেন্দ্ররা। সোমবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেসের সদর কার্যালয়ে আয়োজিত যোগদান অনুষ্ঠানে ছিলেন আসামের দায়িত্বে থাকা এআইসিসির সাধারণ সম্পাদক জিতেন্দ্র সিং, কেসি বেণুগোপাল, প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। তাছাড়া আসামের 2 সাংসদ প্রদ্যুৎ বরদলৈ ও রকিবুল হোসেনও ছিলেন অনুষ্ঠানে। 3 প্রাক্তন বিধায়ককে দলে স্বাগত জানিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরবের অভিযোগ, রাজ্যের বিজেপি সরকার এখন আর সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, শ্রমিক, কৃষকের জন্য কাজ করে না। হিমন্ত বিশ্ব শর্মা এবং তার পরিবারের উন্নয়নেই কাজ করে সরকার। তিনি বলেন, আসামে এখন সরকারের নামে হিমন্ত বিশ্ব শর্মা এন্ড প্রাইভেট কোম্পানির দৌরাত্ম্য চলছে। বিজেপির মন্ত্রী কর্মকর্তারা তাদের নির্দেশ মেনে কাজ করেন। এর ফলে বীতশ্রদ্ধ হয়ে অগপর প্রাক্তন সাধারণ সম্পাদক সত্যব্রত কলিতা, শিপাজার বিধানসভা কেন্দ্রের 3 বারের বিধায়ক বীরেন্দ্র শইকিয়া এবং বিজেপির নীতি আদর্শে অসন্তুষ্ট হয়ে কংগ্রেসে ফিরে এসেছেন মান সিং রংপি। প্রদেশ কংগ্রেস সভাপতির দাবি, 26-এর ভোটের আগে বিজেপির আরো নেতা কর্মী কংগ্রেসে যোগ দেওয়ার আগ্রহ দেখাচ্ছেন। পরবর্তী খবর, খাসিয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ মন্ডল বিজেপি সভাপতির, নালিশ জেলা সভাপতিকে। তাপাং মন্ডল বিজেপি সভাপতি সঞ্জীব দেবের বিরুদ্ধে নানা অভিযোগ তুললেন দলীয় কর্মকর্তারা। উপজাতি সম্প্রদায়ের সঙ্গে বৈষম্যমূলক আচরণের অভিযোগ এনে দলের জেলা সভাপতি রূপম সাহা ও কাছাড় জেলা পরিষদের সভাপতি কঙ্কন নারায়ণ সিকদারের সঙ্গে সাক্ষাৎ করে এক দাবিপত্র প্রদান করেন। জেলা সভাপতি সাহা তাদের সঙ্গে আলোচনা করে আশ্বাস দেন যে আগামী 2 তারিখের মধ্যে এই বিষয়ে আলোচনা করে বিহিত ব্যবস্থা নেবেন।
এদিকে তাপাং এলাকার বিজেপির উপজাতি মোর্চার সভাপতি কেমল চরটি ও সুব্রত নাথ সাংবাদিকদের জানান, উপজাতি বা খাসিয়া সম্প্রদায়ের লোকের ভাগ্যে জুটেনি অরুণোদয় প্রকল্পের সুবিধা। মন্ডল সভাপতি সঞ্জীব দেব প্রায় খাসিয়া সম্প্রদায়ের লোকদের হেয় প্রতিপন্নের চোখে দেখেন। ওই এলাকায় একটিও অরুণোদয় দেওয়া হয়নি এবং মন্ডল সভাপতির কাছে দলের বিষয়ে কিছু জানতে চাইলে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ করেন। এদিকে কেবল চোরটি, সুব্রত নাথ, মধুমিতা দাস, জয়া দাস সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।